বাড়ি ফেরার পর সেদিন কেনাকাটাগুলো খুব সন্তর্পণে লুকিয়ে চুরিয়ে উঠিয়ে রেখে দিলাম আলমারি। ওনার প্ল্যান ছিল সবাইকে একসাথে করে ছোটোখাটো একটা খাওয়ার আয়োজন করবে। কথাখানা শুনে বেশ খুশি হয়ে গেলাম, ফের একসাথে হব সবাই। আম্মুকে একথা জানাতেই উনি মাসখানেক পর করতে বললেন। মেজো ভাইয়া কি একটা যেন কাজ পড়ে গেছে, সে কথাই বহাল রইল। সে রাতে আমার উপহারটা আমি পেয়ে গেলাম। আকাশি রঙা একটা স্বর্ণ কাতান, তার উপর গোল্ডেন সুতো বোনা মিনা করা পাকা একটা শাড়ি। শাড়িটা দেখে আমি হাঁ করে কিছুক্ষণ তাকিয়েছিলাম। উনি আলাদা করে অন্য পাশে শাড়ি দেখেছেন, সেটা আমিও দেখেছি, কিন্তু এই শাড়িটা কখন কিনলেন উনি? মায়ের জন্য, আম্মুর জন্য, বড় আপু আর মেজো ভাবির জন্য, মোটামুটি মহিলা প্রায় সকলের জন্য শাড়ি কেনা হয়েছে। কম করে হলেও 150 খানেক শাড়ি ঘাটা হয়েছে, কিন্তু এত সুন্দর শাড়িটা তো চোখেই পড়েনি। আমাকে এত কিছু ভাবতে দেখে উনি ফের কি যেন একটা আমার হাতে তুলে দিলেন, ছোট্ট একটা বাক্স। এমা, এইটা আবার কি? তাজ্জব হয়ে দেখতে দেখতেই উনি আমার হাতে বক্সটা খুলে দিলেন। খুব সুন্দর মুক্ত নাকফুল, আমার পোচা নাকে একেবারে মানানসই যাকে বলে। সে রাতে ওনার আবদার রক্ষার্থে বেশ ঘষা মাজা করে পুরাতনটা খুলে নতুনটা করা হলো। ঘষা মাজাই নাক একেবারে লাল টমেটো হয়ে গেছে, তবে আয়নার নাকের সেই লাল অংশটার মাঝে নাকফুলটা দেখতে আমি নিজেই মুগ্ধ হয়ে গেলাম। আহামরি কিছু না, এই ছোট্ট একটা জিনিসের সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে। উনি পেছন থেকে এসে কাঁধে হাত রাখলেন। খুব কষ্ট দিয়ে ফেললাম, কিছু কষ্ট পেতেও আনন্দ। আচ্ছা, আর কথা না বাড়িয়ে জিনিসপত্র ঠিকঠাক করে ফ্রেশ হয়ে একেবারেই শুয়ে পড়লাম। উনিও সেই রোজকার মতোই জড়িয়ে ধরলেন, পেটের উপর হাত দিয়ে যেন সব আঁকিবুকি করে যাচ্ছে। শিমুল ভাইয়াকে কি আমার থেকেও বেশি ভালোবাসতে? ওনার কথা শুনে অবাক হতে গিয়েও হয়নি, কারণ শিমুল ভাইয়া আমার জীবনে কোনো কালে অধ্যায় না, যা নিয়ে আমি লুকোচুরি করব। তবে শিমুল ভাইকে নিয়ে ঘটা করে কিছু বলার মতো আমার কাছে নেই। কীভাবে বা থাকবে, আর কী বা থাকবে? যা কিছু তো সবাই একপাক্ষিক অনুভূতি কি কোনো বৈধতা আছে? নেই, ওসব আমার। তুলি, তোমার এই দীর্ঘশ্বাসগুলো কি তোমার শিমুল ভাইয়ের জন্য? আমার দীর্ঘশ্বাসগুলো একান্তই আমার, এর ভাগিদার আমি কাউকে করিনি। আগে প্রশ্নের উত্তর দিলে না যে, একসাথে কি দুজন মানুষকে এক জায়গায় রাখা যায়? আর তুলনা দুটো ভিন্ন জিনিসের হয়। শিমুল ভাই হচ্ছে আমার কল্পনার বাস্তব, যা কেবলই এক পাক। তবে একে ভালোবাসা না বলে বিশেষ ভালো লাগা বলা যেতে পারে। বিশেষ ভালো লাগা, তা সে কি এখনও বিদ্যমান? ভালো লাগা তো ভালো লাগাই, তার কি কোনো এখন তখন আছে নাকি? আলবাত আছে। আমার বউ তার বিশেষ ভালো লাগা দেখে মুগ্ধ গম্ভীর করে বসে থাকবে, আর আমি সেটার এখন তখন দেখব না? উনি কিছুটা রেগে আমাকে ওনার দিকে ফিরিয়ে রাগে রাগে চোখে করে কথাগুলো বলছিলেন। কেন যোজেন আজ এই রাগে ভয় হচ্ছে না? মনে হচ্ছে চোখ দুটোতে বেশ অভিযোগ জমা রয়েছে। উনি আমার কপালে কপাল ঠেকিয়ে কিছুক্ষণ চুপ করে ফের বলতে শুরু করলো। আচ্ছা, আমাকে আর তোমার শিমুল ভাইকে যদি অপশনে রেখে বিয়ের জন্য তোমার মতামত চাইতো, তাহলে তুমি কাকে সিলেক্ট করতে? পায়েস আর নিমতিতার মধ্যে পছন্দ কোনটা জানতে চাইলে পাগলও তো পছন্দ পায়েসই করবে। সেখানে আমি তো সুস্থ সবল অবলা নবনী। আমি নিমতিতা, তার সাথে একেবারে মানুষরূপী জম ঠাকুর। তুলি, আমি কিন্তু রেগে যাচ্ছি। আমার তো ভীষণ রকমের ভয় করছে এই রাগ দেখে, বলে খিলখিল করে হাসতে লাগলাম। উনি খুব বিরক্তি ভঙ্গিতে চোখ মুখ কুঁচকে গায়ের অর্ধেক ভার আমার উপর ছেড়ে দিলেন। আমি তখন গা কাঁপিয়ে হেসে যাচ্ছি। হাসবো না একদম, হাসি বন্ধ। এ কথা শুনে দাঁত কেলে হাসি শুরু করে দিলাম। ইস, ছি, কি লাল দাঁত! আজকে ফেরার সময় এক পাগল ঠিক এইভাবে তোমার মতো সেম লাল দাঁত বের করে হে হে করে হাসছিল। একেবারে মিলে গেছে। এ কি, দাঁতে লাল শাক আটকে আছে! ব্যাস, আমার হাসি উবে গেল। শেষ পর্যন্ত কিনা এক রাস্তা পাগলের সাথে তুলনা দিল। সরেন তো, উপর থেকে দম বন্ধ হয়ে আসছে। এই কথা শুনে বেশ ভালো করে চেপে ধরলেন। কপাল থেকে চুলগুলো সরিয়ে বা হাতে গাল দুটো চেপে ধরে নিয়ে
আমি নিমদিতা আর কি যেন জমঠাকুর। নিমদিতা স্বাস্থ্যের জন্য আর জমঠাকুর পড়াশোনার জন্য খুবই উপযোগী বলে ঠোঁটে চেপে ধরলেন। সে রাতে আর নিস্তার পাওয়া হলো না আমার। সারা রাত খুনসুটি আর ভালোবাসায় ভোর হয়ে গেল। ভোরের দিকে ওনার ঘামে লেপ্টে যাওয়া লোমশ বুকের উপর চুপচাপ শুয়েছিলাম। বুকের ধূপধাপ আওয়াজটা যেন চারপাশ ছাপিয়ে যাচ্ছিল। একসময় মনে হলো আমার হৃদস্পন্দন আর ওনার হৃদস্পন্দন ঠিক একই তালে একই সময়ে স্পন্দিত হচ্ছে। মানুষটার সব কিছুতেই যেন আমি সুখ খুঁজে পাই খুব সহজে। বুকের উপর আঁকিবুকি করছিলাম আনমনে, আর উনি আমার চুলে বিলি কেটে দিচ্ছেন। কখন যে ঘুমিয়ে গিয়েছি বলতে পারি না। বেশ কিছু সময় ধরে ডাকছেন উনি উঠার জন্য, কিন্তু আমি তো ঘুমের জন্য চোখই টেনে খুলতে পারছি না। শুধু হা হা করে যাচ্ছি। ওনার উপর থেকে বিছানায় শুয়ে দিয়ে ফের খুব আদর করে ডাকতে শুরু করে দিলেন, তুলি, এই তুলি, তুলি। আরে আম্মু মনে হয় উঠে গেছে, সকাল হয়ে গেছে বউ, বলছেন আর অসভ্যের মতন যেখানে সেখানে চুমু খাচ্ছে আমার উপর। তখন মরার ঘুম ভর করেছে, হাত পা ছড়িয়ে বেধর ঘুমাচ্ছে। তবে আধা জাগরণের মধ্যে ওনার কথাগুলো কাজগুলো বেশ বুঝতে পারছি। এই বুচি, নাক বুচি উঠবা নাকি বলে নিজে উঠে হাত টেনে ধরলেন। ধুরবাল, বালের প্যাচাল শুনতে ভাল লাগছে না কিন্তু। আমার সারার ব্যথা করছে এসব প্রচুর। আমি এখন উঠতে পারবো না, প্লিজ। কথাগুলো বলেই গঙ্গাতে একপাশে হয়ে শুয়ে পড়লাম। উনি আর দেরি না করে নিজেই ফ্রেশ হতে চলে গেলেন। ফ্রেশ হয়ে এসে আমাকে একবার বিনা বাক্যে ব্যয় টেনে তুললেন। শরীরের প্রত্যেকটা জয়েন্টে যেন ব্যথা একেবারে পচে যাচ্ছে। কোমরের শির দ্বারা বেয়ে একেবারে ঘাড় পর্যন্ত। হাঁটুগুলো একেবারে অসাড় হয়ে আছে। বিছানা থেকে কাপড় ঠিকঠাক করে নেমে দাঁড়িয়ে আস্তে আস্তে পা ফেলে আলমারির দিকে যেতেই উনি বলে উঠলেন, ওয়াশরুমে আগেই সব রেখে এসেছে। গোসলের পানি গায়ে ঢালতেই বুঝতে পারলাম ঈষৎ গরম পানি। গরম গরম পানিটা বেমানান লাগছিল বলে ব্যথায় খুব আরাম পাচ্ছিলাম। গোসল শেষ করে মাথায় তাওয়াল পেঁচিয়ে শাড়িটা কাঁধের উপর ফেলে রুমে চলে আসলাম। উনি তখন বেডশিট চেঞ্জ করছিল, বিনে রাখছিলেন। শাড়িটা পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হয়ে রুমে থেকে বেরিয়ে গেলাম ভালো করে আঁচল জড়িয়ে। উনি তখন আমার পেছনে দাঁড়ানো ছিলেন। আম্মু হেঁটে ফিরলেন সবে। ফুলি খালা দুদিনে ছুটিতে আছেন। রুটি বানাতে একদমই ইচ্ছা করছিল না। গায়ে কোনো বলই পাচ্ছি না। ঘুমে চোখ দুটো জ্বালা করছে। বিস্কুটে বয়ামে পাউরুটির প্যাকেট দেখে বেশ স্বস্তি পেলাম। ডিম 4টে সিদ্ধ বসিয়ে সালাদ কেটে টেবিলে গিয়ে দেখি কলাও আছে। আম্মু মনে হয় সকালে নিয়ে এসেছে, সাথে আর একটা প্যাকেট। নিশ্চয়ই কেক হবে। হলোই তো। কেকগুলো প্লেটে সাজিয়ে টেবিলের উপর রেখে আবার রান্নাঘরে চলে এলাম। চুলোয় হালকা আছে দুধ বসিয়ে পাউরুটি আর জেলির বয়াম নিয়ে টেবিলে রেখে একে একে ডিম সেদ্ধ আর দুধও নিয়ে এলাম। আম্মু ততক্ষণে চলে এসেছে। কী রে টুকি, হাসপাতালে ব্রেকফাস্ট সাজালে দেখি। আম্মু, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তাহলে বাবুকে বলতি দোকান থেকে নাস্তা কিনে আনতে, তুই তো এসব খেতে পারিস না। না, তুমি তো কেক এনেছো, ওতে হয়ে যাবে আমার। এক কাজ করি, আমি না হয় চট করে কয়েকটা পরোটা ভেজে আনি, ভেতরে চিনি দিয়ে। না আম্মু, তুমি বসো। একদিন একটু কম খেলে মহাভারত অশুদ্ধ হবে না। ততক্ষণে উনিও চলে এসেছে। কেক, কলা আর পানি দিয়ে নাস্তা সারতে চেয়েও পারলাম না। আম্মু জোর করে অর্ধেক ডিম খাইয়ে দিলেন। দুধ খাবার জন্য না করতে মা ছেলে মিলে বকে ধমকে খাইয়ে ছাড়লেন। নাস্তা শেষ করে উনি অফিস চলে গেলেন। সেই আগের মতো দরজা অবধি গিয়ে পানির জন্য ডেকে পানি খেয়ে কপালে চুমু খেয়ে বেরিয়ে পড়লেন। যাবার আগে বলে গেল টেবিলের উপর প্যারাসিটামল রেখে গেছেন, গরম পানি দিয়ে যেন খেয়ে নিই। আমি কিছুই বললাম না, শুধু বলতে ইচ্ছে করছিল না। ব্যথায় সারা গাটা টলমল করছে। ঘুমটা ফের চেপে ধরেছে। কিচ্ছু ভালো লাগছে না একেবারে। সারা গা যেন বিছানা বিছানা করে গুমড়ে উঠছে। টেবিলে ফিরে এসে সব কিছুই গুছিয়ে রেখে ফের রান্নাঘরে গেলাম। যেহেতু ফুলি খালা নেই, সেই জন্য রান্নার বন্দোবস্ত তো নিজেদেরকেই করতে হবে। আম্মু ততক্ষণে ডাইনিংয়ে চলে এসেছেন। রান্নার সবজি বের করে গুছিয়ে নিয়ে বসেছেন। পাশে আমিও হাতে হাত লাগালাম। কী রে টুকি, তোর কি শরীর খারাপ লাগছে? না আম্মু, মাথাটা একটু ধরেছে। চা খাবি? করে দিব।
না না, এই ভর দুপুরে চা খাবো না, ভালো লাগছে না। তুই বরং গিয়ে একটু ঘুমিয়ে নে, দেখবি হালকা লাগবে মাথাটা। চোখগুলিকেও কেমন লাল হয়ে আছে। যা যা উঠে পড়, রান্নাটা হোক, তারপর একটু ঘুমাবো না হয়। রান্না তো আমিই করব, শুধু শুধু তুই বসে থেকে কি করবি? সবজি তো সব কেটেই দিয়েছিস, কিছু লাগলে ডাক দিব। যা গিয়ে একটু ঘুমিয়ে নে, না হলে সারাদিন শরীর খারাপ করবে। যা ওঠ। আম্মুর কথা সেখানে উঠে রুমে চলে এলাম। হাত মুখ ধুয়ে বিছানায় বসে পড়লাম। বেশ ক্লান্ত লাগছে। শাড়ির আঁচলটা পিঠ থেকে টেনে বালিশে মেলে দিলাম। ফ্যানের স্পিড আগেই বাড়িয়ে রেখেছিলাম। এই সময়টাতে বেশ গরম পড়েছে। খোপা খুলে বালিশের ওপর ভেজা চুল মেলে দিয়ে শুয়ে পড়লাম। ঠিক যেন স্বর্গীয় সুখ। বিছানায় চাদরে হাত তাকিয়ে বুঝতে পারলাম চাদরটা উনি সকালে চেঞ্জ করেছে। ও হ্যাঁ, সে তো আমি দেখেছিলামই, ভুলে গিয়েছি। রাতে মানুষটাকে বড্ড বাচ্চা মানুষের মতন লাগছিল। কেমন যেন অস্থিরতা। কতবার তো মিলেমিশে একাকার হয়েছে মানুষটাতে, কই এমন তো কখনো দেখিনি। হয়তো চাহিদাটাই সেদিনগুলোর থেকে ভিন্ন ছিল। ঘুম ভেঙে গেল আম্মু ডাকে। সে কখন থেকে নাকি ডেকে যাচ্ছে। এদিকে আমার সারা গা কেন যেন অসাড় লাগছে। পিটপিট করে চোখ খুলতে দেখি আম্মু আমার পাশে এসে বসে গালে হাত দিয়ে বলে শিউরে উঠলেন, এ কিরে টুকি, তোর গা তো বেশ গরম, জ্বর দেখি গায়ে। কিরে জ্বর কখন থেকে? আম্মুর কথার উত্তর দেবার মতো ইচ্ছে বা শক্তি কোনোটাই আমার মধ্যে অবশিষ্ট নেই। আম্মু ফের বলতে শুরু করে দিলেন, সেই কখন থেকে ডাকছি, দুপুরেও খেলি না, এই ভর সন্ধ্যায় উঠছিস না দেখে ডাকতে এলাম। এখন দেখি এই অবস্থা। কিছু খেয়ে নে। আম্মু জোর করে উঠিয়ে আমাকে বিছানা থেকে নামালেন। আম্মু একটু আস্তে আস্তে ব্যথা পাচ্ছি। উনি আমাকে বাথরুম পর্যন্ত নিয়ে গিয়ে দাঁড়িয়ে থেকে হাত মুখে জলে ঝাপটা দিতে বললেন। তারপর নিজ হাতে ভাত মেখে খাইয়ে দিলেন জোর করে। সব কিছু বিস্বাদ লাগার পরেও পেটে ক্ষুধার কাছে হার মেনেছে। আম্মু খাইয়ে দিয়ে চলে গেলেন। কেন যেন হঠাৎ করে রুমে থাকতে ভয় করছিল ভীষণ। তাই আস্তে আস্তে উঠে আম্মুর রুমে চলে এলাম। আম্মু তখন কি যেন করছিল। আম্মু, আমি একটু তোমার রুমে শুই, আমার কেন যেন একা থাকতে ভয় করছে। ও মা, ডাকতি আমায়? জ্বর নিয়ে উঠে আসতে কে বলেছে? আয় বস এখানে। যদিও আম্মু বসতে বলেছিল, কিন্তু বসার ইচ্ছে আমার ছিল না। আমি সাথে সাথে শুয়ে পড়েছি। আম্মুর কথা বলছিলেন, আমি হা হা করে যাচ্ছিলাম। কেমন যেন একটা ঘুম ঘুম ভাব চলে এসেছে। যখন চোখ মেললাম তখন দেখি নিজের রুমে শুয়ে আছি। উনি মাথায় পানি ঢালছে, আম্মুর হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছেন। চোখ মেলে তাকাতেই আম্মু হুড়মুড় করে মুখের সামনে চলে এলেন। কী রে টুকি, তোর এত শরীর খারাপ, একবার বলবি না আমায়? একা থাকতে ভয় লাগছে বলে আমার রুমে গিয়ে শুলি। আমি তো ভেবেছিলাম ঘুমাচ্ছিস। বাবু অফিস থেকে ফিরে সেই কখন থেকে ডাকছে, তোর কোনো হোলদোল নেই। হোলদোল থাকবে বা কী করে, জ্ঞান থাকলে তো। তারপর বাবুই তো কোলে উঠিয়ে তোকে এই রুমে নিয়ে এলো। আম্মুর কথা শুনে আমি নিজেই অবাক বনে গেলাম। জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, কিন্তু কখন? তখন তো আমার কেমন মাথা ঝিমঝিম করে ঘুম পাচ্ছিল। উনি তখনও আমার মাথায় পানি ঢেলে যাচ্ছে। আম্মু, তুমি বসো এখানে, আমি বরং তুলির জন্য দুধটা গরম করে নিয়ে আসি। না বাবু, তুই বস, আমি নিয়ে আসছি। উনি আর কিছু বললেন না। আম্মু উঠে চলে গেলেন। আর পানি দিব না, শীত করছে। মাথার চুলগুলো ভালো করে মুছিয়ে দিয়ে আমাকে উঠিয়ে বসিয়ে দিলেন। সকালে যে পাই পাই করে বলে গিয়েছিলাম মেডিসিন নেবার কথা, নাও নাই কেন? ঘুমিয়ে পড়েছিলাম, মনে ছিল না। এগুলো করবা তুমি? মনে রাখলে তো সুস্থ হয়ে যাবা। মনে রাখলে কী লাভ? তার চেয়ে আমাকে খাটাবা, নিজের সেবা করাবা। কেন যেন ওনার এই কপাল কুঁচকে বিরক্তি প্রকাশ করাটা খুব ভালো লাগছিল। ইচ্ছে করছিল গাল দুটো আচ্ছা করে টেনে দেই। মুখ চোখ কেমন হয়ে আছে। অফিস থেকে ফিরে নিশ্চিত নাস্তা করে নিই। কখন এলো কিছুই টের পেলাম না। রাতে শুধু দুধ পাউরুটি খেলাম। আম্মু আমাকে খাইয়ে দিতে দিতে উনিও খাবার খেয়ে নিলেন। খাবার পর প্যারাসিটামল খাওয়ার পর গায়ে ব্যথাটা কিছুটা লাঘব হলেও কিন্তু তাপমাত্রা কোনোভাবে স্বাভাবিক হচ্ছে না। রাতে আম্মু আমার সাথেই থাকতে চেয়েছিলেন, কিন্তু উনি জোর করে পাঠিয়ে দিলেন। যাই হোক, হাই ব্লাড প্রেশারের রোগী, ঠিক মতন ঘুম না হলে কোনো বিপদ আপদ ঘটে যেতে পারে। আম্মু রুমে পাঠিয়ে দিয়ে নিজেও কেমন যেন ভয় পাচ্ছিল, কিন্তু আমার কোনো কিছু নেই, স্বাভাবিক লাগছিল না।
কিন্তু বিছানা থেকে দাঁড়ালে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারি না। মাঝে রাতে প্রবল শরীর ব্যথা, ঘুম ভেঙে গেল। গঙ্গানিটা ইচ্ছে করে দমাতে পারছিলাম না। রাত হয়তো উনি লাইট অফ করেনি। ওনার দিকে তাকাতেই বুঝতে পারলাম বেঘোরে আমার গঙ্গানির আওয়াজ শুনে না আমার ঘুম ভেঙে যায়। এদিকে শরীরে কোনো জোরই পাচ্ছি না যে উঠে অন্য কোথাও চলে যাব, যা ভেবেছিলাম। তুলি কি হয়েছে? কোথাও কষ্ট হচ্ছে? ওনাকে দেখে যেন আবার কষ্ট বহুগুণ বেড়ে গেছে। চোখের কোণায় বেয়ে উঠছে, পানি পড়ছে। আমার গায়ে হাত ঠেকিয়ে কিছুটা শিউরে উঠলেন। এই মেয়ে, কখন থেকে এত জ্বর? ডাকলে না কেন? ওনার কথা শুনে কেমন যেন জড়িয়ে যাচ্ছে। হুড়োহুড়ি করে রুমে থেকে বেরিয়ে গিয়ে আম্মুকে নিয়ে ফিরে এলেন। নিচে থেকে তখন এত অসহায় লাগছিল। আম্মু আমার পাশে বসে গলায় কপালে হাত ঠেকিয়ে কাঁধে কাপড় সরিয়ে দিয়ে পিঠে কি যেন দেখতে লাগলেন। এগুলো তো জল বসন্ত। কী রে টুকি, আগে কি তোর কখনো পক্স হয়েছে? আমি মাথা নাড়িয়ে মাকে না করলাম। সারা গায়ের মাংসগুলো জায়গায় জায়গায় যেন খুঁচিয়ে খুঁচিয়ে উঠছে, চামড়াগুলো যেন একেবারে জ্বলে উঠছে। আম্মু এখনও গায়ে হাত দিয়ে কাপড় সরিয়ে দেখে যাচ্ছে। টুকি, একটু ঘুমানোর চেষ্টা করতো, দেখবি মাথাটা হালকা লাগবে। আম্মু মাথায় আস্তে ধীরে হাত বুলিয়ে দিচ্ছেন। আরাম পেয়ে তখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। হুট করে এক প্রকার ঘুমটা ভেঙে গেল। আস্তে আস্তে উঠে বিছানা ছেড়ে দাঁড়াতেই চোখে আধার দেখছি যেন। অনেকক্ষণ বিছানায় বসে থেকে তারপর বাথরুমে ঢুকে পড়লাম। অমনি আম্মু ডাকতে ডাকতে রুমে ঢুকে পড়ল। টুকি, সাবধানে, গামছা নিংড়ানোর পরে গায়ে হাত মুছবি, একদম করা যাবে না। আম্মুর কথা মতোই ফ্রেশ হয়ে চলে এলাম, কিন্তু কাপড়ের ঘষায় ঘষায় জায়গাগুলো যেন জ্বলে উঠছে। বেশিক্ষণ হাঁটতেও পারি না। গায়ের প্রতিটা জয়েন্টে যেন ছেয়ে গেছে। সেদিন বিকালে আম্মু কোথা থেকে যেন একটা রংচটা পাতলা মেক্সি হাতে করে নিয়ে এলো। টুকি, শাড়ি খুলে এটা পরে নে তো, দেখবি আরাম পাবি। মিন্নির যখন বাচ্চা হয় তখন ওকে কয়েকটা বানিয়ে দিয়েছিলাম, এটা রেখে গিয়েছিল। আলমারি ঘেটে তোর মাপের মতন সেলাই করে নিয়ে এসেছি একেবারে। পুরাতন জিনিস দিয়েছি বলে আবার মন খারাপ করিস না। পাতলা কাপড় তোর আরাম হবে বলেই দিয়েছি। প্রথমে কিছুটা আমতা আমতা করলেও শারীরিক প্রশান্তির কথা ভেবে পরে নিয়েছি। আয়নায় নিজেকে দেখতে গিয়ে ভূত দেখার মতো চমকে গিয়েছি। সারা গায়ে যেন অভিশাপ ভর করেছে। নিজের দিকে নিজেই তাকাতে কেমন যেন ঘেন্না লাগছে। আম্মু আমার কান্নাকাটি শুনে ছুটে চলে এলেন। এরপর বেশ কিছুক্ষণ বুঝিয়ে শুনিয়ে এটা সেটা মুখে তুলে দিলেন। জম ঠাকুর সেদিন অন্যান্য দিনের থেকে বেশ জলদিই ফিরে এলেন। কষ্ট হয়তো পাওয়ার ঢের বাকি ছিল। সেদিন সন্ধ্যায় পিরিয়ড সাইকেলটাও গুনে গুনে 7 দিন পিছিয়ে অন হয়ে গেল। পক্সগুলোর জন্য গরম পানির ছ্যাঁকাও নিতে পারলাম না। সারা রাত বিছানায় ছটফট করেছি আর দুমড়ে মুচড়ে শেষ হয়েছি। আমার এই অবস্থা দেখে উনি ঠিক করে ফেললেন অ্যাম্বুলেন্সে খবর দিয়ে হাসপাতালে অ্যাডমিট করাবে, কিন্তু আম্মুই সামনে নিলেন। পরদিন থেকে উনি 3 দিন ভিজিট দিয়ে বাড়িগুলোতেই ডাক্তারের ডাকলেন, আমার যাতে হেঁটে হেঁটে কোনো কষ্ট না পেতে হয়, গরমের যেন কষ্ট না পায় তার জন্য আলাদা করে টেবিল ফ্যান কিনে এনেছেন। খাবারের কথা তো বলা বাহুল্য, যখন যা দেখছি যা বলছি তাই নিয়ে আসছে। দুধ, ডিম, হরলিক্স, বাটার কিচ্ছু বাদ যায়নি। রাতে যখন একসাথে ঘুমাতে যেতাম তখন উনি কেমন যেন দূরে সরে থাকতেন আর আমায় বারবার বলতেন, তুমি আরাম করো, হাত পা ছড়িয়ে ছিটিয়ে যেভাবে ইচ্ছে ঘুমাও। কেন যেন ও কথাখানা শুনে আমার বুকের ভেতর কষ্ট হতো, খুব অভিমান হতো, ইচ্ছে করতো ছুটে গিয়ে ওনাকে ঝাঁপি দিয়ে জড়িয়ে ধরে শুয়ে থাকি। পরক্ষণেই নিজের মনে কষ্ট মাটি চাপা দিয়ে শুয়ে থাকি। মাঝে মাঝে উনি হাতে গলায় এখানে সেখানে পক্সগুলো দেখতেন, টান ধরেছি কিনা। এই সময়গুলোতে ওনার সামনে বেশি যেতে চাইতাম না। কেমন যেন নোংরা মনে হতো নিজেকে। অনেকটা লুকিয়ে লুকিয়ে থাকতাম। কেন যেন উনি আমার দিকে তাকালে অস্বস্তি হতো, মনে হতো মরে যায়। কিন্তু এ তো সাক্ষাৎ জম ঠাকুর, ওনার থেকে পালিয়ে বাঁচা তো আমার সাধ্য নেই। ঠিক খুঁজে বের করে নিতেন। এত হাঁটাহাঁটি করছো কেন তুলি? গরমেতেও ঘামিয়ে যাবা, এখানটাই বসো, নিজের কষ্টটাও কি বুঝো না? আসো তো।
বলেই টেবিল ফ্যানের দিকে বসিয়ে দিতেন। ফল ফলাদি তো বিছানার পাশে টেবিলটার উপর সবসময় থাকতো। চুল ঠিকঠাক করে রাখতাম না বলে আম্মু ও ফুলি খালা মিলে আস্তে আস্তে চুল আঁচড়ে পরিপাটি করে দিত, গামছা দিয়ে গা মুছে দিত। গোসল তো করতে পারতাম না, তারপরও পিরিয়ড। একদিন ভোরে ঘুম ভেঙে দেখি উনি নামাজে বসে দুহাত তুলে ফুপিয়ে কেঁদে কেঁদে আমার সুস্থতায় আহাজারি করে কাঁদাচ্ছেন। ওনার শরীরে প্রতিটা কাঁপুনি যেন বুকে গিয়ে ঠেকছে। আমার ইচ্ছা করছে ছুটে গিয়ে ওনার বুকে নিজেকে পিষে ফেলি আর জড়িয়ে ধরে বলি, দেখুন আমি একদম সুস্থ হয়ে গেছি, আপনি দয়া করে কাঁদবেন না, আমার খুব কষ্ট হচ্ছে। এভাবে কেউ কাঁদে বলেন? মনে মনে এসব বলে কষ্ট পেলাম, কোথাও যেন এই কষ্টের সুতোটা কেটে গিয়ে নিজের পরম সৌভাগ্যবতী মনে হচ্ছে। কয়জন মেয়ে এমন ভাগ্য হয় যে তার অসুস্থতার জন্য স্বামী মোনাজাতে অশ্রু হয়ে ঝরে পড়ে। বাবা ঠিক বলেছিলেন সেদিন, মানুষটা কোনো হিরে মানিকের থেকে কম নয়। এমন একটা মানুষকে কেউ হয়তো বর্ণনায়ও চাইতে পারে না। আমার কোন জন্মের পুণ্যের ফল হিসেবে আমি এমন একটা মানুষের সান্নিধ্য পেয়েছি, না হলেও তো ওনাকে চাইবার মতো ক্ষমতাও আমার নাই। মা সবসময় বলতেন, যখন উপরওয়ালার কাছে তুমি কোনো কিছু চেয়ে না পাও মনে রাখবে সেই জিনিসটা তোমার জন্যই তৈরি হয়নি, আর যা করেছে তা তোমার চাহিদার চেয়ে 1000 গুণ ভালো। ভোর থেকেই খুব বৃষ্টি হচ্ছিল। প্রায় 2 সপ্তাহের ব্যবসা গরমের পরে এক পশলা বৃষ্টির ঘনঘটা ঠিক অমৃতের মতোই দুর্লভ। জানালা ফুঁড়ে বৃষ্টি দেখাটা তখন আমার পোষাচ্ছিল না, তাই গুটি গুটি পায়ে এগিয়ে এলাম বারান্দায়। জানি হাত বাড়ালে অভিমানীদের ছুঁতে পারবো না, তারপরও বেহায়ার মতো হাত বাড়িয়ে দিয়েছিলাম সেদিন গ্রিল গলিয়ে। বৃষ্টির ছুঁতে না পারার কষ্টটা কেটে গেল আবছা গায়ে লাগা বৃষ্টির ঝাঁটে। প্রায় 2 সপ্তাহের উপর হতে চলল, আমার গোসলের কোনো হদিস নেই। সেদিন বোঝাই যাচ্ছে বৃষ্টিটা আমার কাছে ঠিক কতটা প্রিয়। আনমনে বাইরে অভিমানীদের ঝরে পড়া দেখতে দেখতে ধাতস্থ হলাম আর নিজেকে পেলাম ওনার কোলে। সজ্ঞানে সেই প্রথম তার কোলে চড়া আমার। আলতো করে বিছানায় বসিয়ে দিলেন। মহাশয়ের আজ যে ছুটির দিন, আমার তো খেয়ালই নাই। জানি ভেতর ভেতর খুব রেগে ফেটে পড়ছেন কিন্তু আমাকে দেখাবেন না। অদ্ভুত রকমের সত্যিটা হলো, আজকাল আর উনি আমাকে বকাবকি করে না। বিগত 13 দিন তাকে আমি খাবার নিয়ে যে কি পরিমাণ জ্বালিয়েছে তা শুধুমাত্র আমি আর তিনিই জানে। কি জানি তখন কি হতো, আমার এক কথা দুবার বললেই মনে হতো ঘ্যান ঘ্যান করছে। ভালো করে কথা বলতাম না কারো সাথে। মাঝে মাঝে আম্মু ফুলি খালার উপরও খুব বিরক্ত হয়ে যেতাম, কিন্তু তারা হতেন না। একবার তো এমনও হয়েছে উনি আস্ত আপেল ধুয়ে নিয়ে এসেছেন আমাকে খেতে দেওয়ার জন্য, কারণ কাটা আপেল আমি খেতে পারি না। আমার কি হলো জানি না, ওনার হাত থেকে আপেলটা নিয়ে আমি জানালা দিয়ে ঢিল দিয়ে ফেলে দিয়ে ওনাকে রুম থেকে বের করে দরজা লক করে রেখেছি। তারপর কতক্ষণ নিজে একা একা বসে কেঁদে কেটে ঘুমিয়ে পড়েছি। দরজা খুলেছিলাম ঘুম থেকে উঠে সেই রাত 8টায়। ভেবেছিলাম হয়তো খুব বকা খাবো, কিন্তু উনি একদম স্বাভাবিক ছিলেন। রুমে ঢুকে সবার আগে কিসের চাবি খুঁজে বের করে নিজের চাবি গোছায় রাখলেন। এরপর থেকে যতবার রুম থেকে আমাকে ছাড়া বের হতেন ততবারই ওই গোছার সাথে নিতেন। তার থেকে বেশ বুঝতে পারলাম রুমে চাবি ওটা। বক্সগুলো অনেকটা শুকিয়ে এসেছে বলে আম্মু আর ফুলি খালা ডাক্তারের কাছে থেকে কনফার্ম হয়ে নিজেদের যাবতীয় নিয়মকানুন মেনে আমাকে গোসল করালেন। সেই সাথে আমাদের রুমে বিছানার কাভার থেকে শুরু করে জানালা পর্দা এমনকি পাপোশ পর্যন্ত বদলে ফেললেন। তার সাথে আমার আর ওনার গামছাটা নতুন হলো। পুরো ঘর ডেটল আর গরম পানি দিয়ে ফুলি খালা আর উনি মিলে পরিষ্কার করলেন, সাথে আরও একজন মানুষ নিয়ে। বাড়ির সবাই কাজ নিয়ে ব্যস্ত হয়ে আর এদিকে আমি বসে বসে এটা খাই তো সেটা। পক্স এখনও পুরোপুরি শুকায়নি বলে আম্মু নতুন কাপড়ের কয়েকটা লম্বা ফ্রক বানিয়ে দিলেন পায়ের পাতা পর্যন্ত। গোসলের পর থেকেই একটা পরেছিলাম। আয়নায় নিজেকে দেখে পুরাই টাসকি। খেয়ে খেয়ে গাল দুটো একেবারে টেনিস বল হয়ে গেছে।
চুল থেকে গামছা খুলে বারান্দায় মেলে দিয়ে রুমে আসতেই উনি বাথরুম থেকে গোসল সেরে বেরোলেন। আমার দিকে কিছুটা অবাক হয়ে তাকিয়ে থেকে আয়নার সামনে গেলেন। আমার গোসল করার দিন দুয়েক পর মা এলেন হুট করে, হাত ভর্তি এটা সেটা নিয়ে। কয়েকদিন ধরে নাকি আমাকে নিয়ে বাজে বাজে স্বপ্ন দেখছেন। খুব সময় করে উঠতে পারিনি না বলেই সেদিন একেবারে অফিস থেকে চলে এসেছেন। এসে সব কিছু শুনে খুব রাগ করলেন ওনাকে কিছু না জানানোর জন্য। তুলি বিয়ে দিলে মেয়েরা কেন এত পর হয়ে যায় তা আমি হাড়ে হাড়ে আজ বুঝলাম। আর কেউ না হোক তুই আমাকে একটু জানাতে পারতি। মা, সেদিন খুব কষ্ট পেয়েছিলাম, সাথে আমিও। মনে হচ্ছিল যেন এক একটা কাচের টুকরো থলথলে হৃৎপিণ্ডের ক্রমশ গেঁথে যাচ্ছে। আজকে মাকে যে এ ব্যাপারে জানানো হয়নি তা আমি জানতাম না। আর ওনাকে জানাননি, মা খামোখা টেনশন করবেন বিধায়। মা যাবার আগে উনি অফিস থেকে ফিরে এলেন। তারপর খুব আয়েশ করে শাশুড়ি আর জামাতাকে বকলেন। জামাতাও খুব ভালোভাবে শাশুড়ির রাগ ভাঙালেন। সেবার মা আমাকে সাথে করে নিয়ে যেতে চেয়েছিলেন। আমারও খুব বাড়ি বাড়ি করছিল মনটা, কিন্তু উনি খুব সুন্দর করে মাকে মানিয়ে 7-5-14 দেখিয়ে যাওয়াটাকে নাকচ করে দিলেন। রাতে ঘুমোতে গিয়ে মায়ের কথাগুলো ভেবে খুব খারাপ লাগছিল। আসলেই হয়তো খুব স্বার্থপরা মানুষ আমি। এসব ভেবে যখন মন খারাপের মশগুল আমি, তখন উনি পেছন থেকে খুব করে জড়িয়ে ধরে আমার সাথে মিশিয়ে নিলেন। মন খারাপ? তাহলে কষ্ট হচ্ছে কেন এখানটায়? ওনার কথাগুলো ওনার দিকে তাকানো মাত্রই উনি ওনার বুকে বাপাসটা হাতে ইশারা করলেন। আমি ভ্রু কুঁচকে তাকাতেই, আসলে হেডকোয়ার্টার কিছু একটা সমস্যা হয়েছে, তাই আমার ব্রাঞ্চে ঝামেলা হচ্ছে। আমি ফিকে করে দিলাম। ওনার দিকে তাকিয়ে স্মিত হেসে বললাম, ঝামেলা? আগুন লাগলো কিনা চেক করলো শিগগিরই, মনে হয় লাগবে বলে আমাকে ঠিক আগের মতো করে বুকের সাথে পিষে ফেললেন। উফ, ব্যথা পাইতো, কিছু করার নাই, আগুন নিভানো ফরজ কাজ। দোতলায় সবটা জুড়ে আমাদের সাজানো গোছানো সংসার। এতগুলো রুম আমাদের প্রয়োজন নেই সত্ত্বেও উনি ভাড়া দিতে রাজি নন। ওনার মতো ভাড়াটিয়া আর ভাড়িওয়ালার মধ্যে একটা লিমিটেশন লাইন থাকা প্রয়োজন, তাতে করে সম্পর্ক ভালো থাকে। তাছাড়া প্রাইভেসি বলতেও তো একটা জিনিস আছে। যার যার রুমে থাকবে, এতে করে যে কি প্রাইভেসি ক্ষুণ্ণ হবে তা আমি বুঝে পাই না। আম্মু আর আমাদের লিভিং রুম ছাড়াও আরও 2টি লিভিং রুম রয়েছে, তার উপর স্টাডি রুম। একটা রুমে তো মাস কাবারি বাজার আর প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসপত্রে ভরপুর। অবশ্য দোতলা ফ্ল্যাটটা এমনভাবে প্ল্যান করা হয়েছে যে আলাদা করে ভাড়াটা দিতে গেলে ওয়াল ভেঙে দরজা করে দিতে হবে। সবচেয়ে বড় কথা, আমার প্রয়াত শ্বশুর তার সব ছেলেদের কথা ভেবেই এই দোতলার রুমগুলো বানিয়েছেন। আর সেজন্য বিশেষ করে জমঠাকুর ভাড়াটিয়া দিতে রাজি নন, যদিও ব্যাপারটা আম্মুর থেকে জানা। নিচতলা 2খানা কমার্শিয়াল ইউনিট করা হয়েছে বাড়ি ভাড়ার জন্য। তারই একটাতে নতুন ভাড়াটিয়া উঠেছে 2 দিন হলো। হাজব্যান্ড ওয়াইফ আর তাদের 1 বছরের ছোট্ট একটা ছেলে। ছেলেটা এত সুইট, ঠিক তার মায়ের মতোই নাদুস নুদুস। গাল দুটো দেখলেই আমার রসগোল্লার কথা মনে পড়ে, যদিও ওর নাম ওসামা। আগে ওনারা ফরিদপুরে থাকতেন। ওবামার বাবা সরকারি চাকরি বদলি হয়ে এখানে এসেছেন। ওসামার মাটা ভীষণ মিশুক। মাঝে মাঝে ওসামাকে দিয়ে যায় ওনার গোসল করার টাইমে। বাচ্চাটা যেমন আদরে তেমনি মিশুক। 2-3 দিনেই কেমন মিশে গেছে আমাদের সাথে আর আম্মুর সাথে। ফুলি খালাকে দেখলেই কেমন চটে যায়। ছোট ছোট দাঁত দিয়ে ওনার আঙ্গুল টেনে নিয়ে কামড় বসায়। ফুলি খালা যখন জোর করে কোলে নিতে যায়, তখন ওসামা চিল্লাতে চিল্লাতে হিসু করে দেয়। ছেলেটা ফুলি খালাকে জ্বালাতে ভীষণ রকম পছন্দ করে। খালা যখন তার উপর খুব বিরক্ত হয়, তখন তারকে কি খিলখিল করে হাসে। মাথায় হালকা হালকা চুল, খুব সুন্দর ছাটে কাটা। দেখলেই মনে হয় খেয়ে ফেলে ওকে।
আমি তো ওকে রসগোল্লাই ডাকি। যখন বলি রসগোল্লাটা কই রে, তখন একদম হামাগুড়ি দিয়ে আমার উপর জাপটে পড়ে। মাঝে মাঝে ওড়না দিয়ে ওসামাকে সুন্দর করে বউ সাজিয়ে দেই। আম্মু একটু একটু করে রাগ করে আমি হাসি। ওসামা এক হাতে নিজের শাড়ির আঁচল ধরে আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। যখন আমাদের হাসতে দেখে তখন সেও তাল মিলিয়ে আমাদের সাথে সাথে হাসতে থাকে। বাচ্চাদের হাসি যে এত স্নিগ্ধ হয় আর নির্মল হয় দেখে যেন হৃদয় জুড়িয়ে যায়। এর মধ্যে একদিন ওসামা সাহেব ঘুমিয়ে আমাদের রুমে বিছানায় ভিজিয়ে দিয়ে গেছেন। বেছে বেছে ওনার জায়গাটাই সে ভিজিয়েছে। সন্ধ্যার দিকে উনি চলে এলেন অফিস থেকে। আমি তখন আম্মুর সাথে বসে ড্রয়িং রুমে বেগুনি খাচ্ছিলাম। ওনাকে দেখে আম্মু অটোমেটিক চুপ হয়ে গেছে। আমাকে এমন সময় করে চুপ হয়ে যাওয়া উনি অদ্ভুত দৃষ্টি ফেলে আমার দেখতে দেখতে রুমে চলে গেলেন। তুলি, এক গ্লাস পানি নিয়ে আসো তো। রুমে ঢুকতেই দেখি আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম খুলছেন এক হাতে। আমার হাত থেকে পানিটা নিয়ে একদম শেষ করে গ্লাস ফেরত দিয়ে খুব বিরক্তি হয়ে আমার পা থেকে মাথা পর্যন্ত কয়েকবার দেখলেন। শাড়ি পরছো না কেন? এখন আর ইচ্ছে করে না পড়তে। কেন? বউ বউ লাগে না? একদম মনে হয় স্কুল পড়ুয়া পিচ্ছে একটা বাসায় ঘোরাফেরা করছে। তাই নাকি? বেশ ভালো তো। আর তাছাড়া আম্মু বলেছে বাসায় এসব পরাই যায়। তার মানে এখন থেকে তুমি এই বাচ্চাদের পোশাক পরবা? আমি খুব সুন্দর করে হেসে তাকে হ্যাঁ বলে দিলাম। ব্যাস, ওতেই শুরু হয়ে গেল। বিয়ের পর নাকি মেয়েদের শাড়ি পরা ম্যান্ডেটরি। সব শেষে ঠিক করলাম রাতে শুধু পরবো। তাতেও আর চলবে না। সে সারাদিন অফিস থেকে বাসায় থাকে, সেই রাতটুকু আমি রাতেই পরবো। কি আর করার, মেনে নিলাম। যতই বিরক্ত লাগুক না কেন, যেন ওনার এই আবদারটা খুব ভালো লাগছিল সেদিন। আমার কেমন যেন একটা অনুভূতি, ঠিক বলে বোঝাতে পারবো না। রাতে শুতে গিয়ে শুনি প্রায় চেঁচিয়ে উঠলেন, ওনার জায়গা ভেজা ভাবটা বুঝতে পেরে। তারপর সব খুলে বললাম। ওসামাকে উনি দেখলেও তার যে এই বাসায় আনাগোনাটা সে জানতো না। রাতে ওনার সাথে ওসামাকে নিয়ে সেদিন অনেক কথা হলো, যদিও এটাকে একতরফা বকবকানি বলা চলে। আমি আমার মতো কথায় মগ্ন আর উনি আমাতে। ওসামার বাবা মা বাজার করতে যাবে বলে এক